প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞানের দ্বিতীয় পত্র প্রাণীবিজ্ঞানের 11তম অধ্যায়ের আজকে দ্বিতীয় ভিডিওতে আমি দেখাবো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম এবং বিভিন্ন বংশগতি রোগ। প্রথমেই চলে আসি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের যে ব্যতিক্রম আছে। দ্বিতীয় সূত্রের যে অনুপাত আমরা জানি 9:3:3:1। তো এই মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের প্রথম যে ব্যতিক্রমটা এখানে নিয়ে আসছে সেটা হলো পরিপূরক জিন। এই পরিপূরক জিনের কারণে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাতটা দাঁড়ায় 9:7। এটা মনে রাখতে হবে। এই পরিপূরক জিনটা কি? পরিপূরক জিনটা হলো যে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি বৈশিষ্ট্য প্রকাশিত হয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুইটা প্রকট জিন একসাথে থাকলে একটা বৈশিষ্ট্য প্রকাশিত হয়। হ্যাঁ, তখন ওই জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলা হয়। আর এই অবস্থাটাকে বলা হয় সহপ্রকটতা। এই পরিপূরক জিনের কারণে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত দাঁড়ায় 9:7। মনে রাখতে হবে যে পরিপূরক জিনের কারণে 9:7 দেখা যায়। এবার আসবো এপিস্টেসিস। যখন একটি জিন অন্য একটি নন এলিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, অর্থাৎ একটি জিন অন্য একটি নন এলিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, তখন এই প্রক্রিয়াটাকে বলা হয় এপিস্টেসিস। তো যে জিনটি বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাকে বলা হয় এপিস্টেটিক জিন, আর যে জিনটা বাধা পায় সেই জিনটাকে বলা হয় হাইপোস্টেটিক জিন। এটা আমাদের মনে রাখতে হবে। যে জিনটা বাধা দেয় সেটা হলো এপিস্টেটিক জিন, আর যে জিন বাধা পায় সেটা হলো হাইপোস্টেটিক জিন। সংজ্ঞাটা একটু খেয়াল করো। একটা জিন যখন অন্য একটি নন এলিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, এখানে খেয়াল করো নন এলিলিক বলা হয়েছে, অর্থাৎ ভিন্ন ভিন্ন লোক আছে দুটি জিন। নন এলিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, তখন এই প্রক্রিয়াটাকে বলবো আমরা কি? এপিস্টেসিস। তো এই এপিস্টেসিসটা আবার দু ধরনের হয়। এপিস্টেসিস একটা হলো প্রকট এপিস্টেসিস, আর একটা হলো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। প্রকট এপিস্টেসিসের কারণে মেন্ডেলের অনুপাত দাঁড়ায় দ্বিতীয় সূত্রের 13:3। এখন প্রকট এপিস্টেসিস সংজ্ঞাটা কি? একটি প্রকট জিন যখন অন্য একটি নন এলিলিক প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, অর্থাৎ একটা প্রকট জিন অন্য একটি নন এলিলিক প্রকট জিনের কার্যকারিতা প্রকাশ বাধা দেয়, তখন তাকে বলবো আমরা এপিস্টেসিস। এর ফলে মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুপাত হয় কত? 13:3। আর দ্বৈত প্রচ্ছন্ন বিশিষ্ট হলো এটার অনুপাতটা দেখা যায় 9:7। বলছে দুটি ভিন্ন লুকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন এলিল যখন পরস্পরের প্রকট এলিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বলে। এটা মনে রাখতে হবে যে দুটি ভিন্ন লুকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন এলিল, হ্যাঁ, যখন পরস্পরের প্রকট এলিলকে নির্দিষ্ট বৈশিষ্ট্য বাধা দেয়। সহজ ভাষায় দুটি প্রচ্ছন্ন এলিল, হ্যাঁ, পরস্পরের প্রকট এলিলকে কি করে? বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তাকে দ্বৈত মানে ডাবল প্রচ্ছন্ন এপিস্টেসিস বলা হয়, ডাবল রিসেসিভ এপিস্টেসিস। আর এটার একটা চমৎকার উদাহরণ হলো যে মানুষের জন্মগত মুখ বধিরতা এই দ্বৈত প্রচ্ছন্ন এলিলের উদাহরণ। তখন এই মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুপাত দ্বারায় 9:7। আমাদের মনে রাখতে হবে যে মানুষের জন্মগত মুখ বধিরতা এটা হলো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের এলিলের চমৎকার একটা উদাহরণ, এবং এর ফলে 9:7 অনুপাত দেখা যায়। তারপরে খেয়াল করো পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক ইনহেরিটেন্সটা হলো যে ভিন্ন ভিন্ন লুকাসে অবস্থিত নন এলিলিক জিনের, আমরা জানি যে ভিন্ন ভিন্ন লুকাসে অবস্থিত জিনগুলো নন এলিলিক হয়। নন এলিলিক জিনের একটি গ্রুপ সম্মিলিতভাবে কোন জীবের একটি পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলে তখন সেই জিন গ্রুপকে পলিজিন বলে। খুব সহজ ভাষায় যদি আমি বলি যে মানে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত যে নন এলিলিক জিন আছে, এই এই গ্রুপ সম্মিলিতভাবে একটি জীবের পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। অর্থাৎ নন এলিলিক জিনের একটা গ্রুপ যদি একটা জীবের পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তখন ওই জিন গ্রুপটাকে আমরা বলবো পলিজিন। আর এই পলিজিনের যে নিয়ন্ত্রিত পরিমাণগত বৈশিষ্ট্য, এই পরিমাণগত বৈশিষ্ট্যের বংশগতিটাকে পলিজেনিক ইনহেরিটেন্স বলা হয়। অর্থাৎ পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত পরিমাণগত বৈশিষ্ট্যের বংশগতিটাকে আমরা পলিজেনিক ইনহেরিটেন্স বলবো। এখন এই পলিজেনিক জিনের অস্বাভাবিকতার কারণে কি হয়? যেমন অটিজম, ক্যান্সার এবং ডায়াবেটিস যে রোগ আছে, এগুলো পলিজেনিক জিনের নিয়ন্ত্রণের কারণে অর্থাৎ অস্বাভাবিকতার কারণে
এই রোগগুলা হয়ে থাকে, অটিজম, ক্যান্সার এবং ডায়াবেটিস। তারপরে আসো সেক্স ক্রোমোজোম। যে ক্রোমোজোমের মাধ্যমে জীবের লিঙ্গ নির্ধারিত হয় তাকে আমরা সেক্স ক্রোমোজোম বলে আমরা জানি। মানুষের যে সেক্স ক্রোমোজোম আছে এক্স, ওয়াই এবং ও দ্বারা প্রকাশ করা হয়, মনে রাখতে হবে। এক্স, ওয়াই এবং ও দ্বারা প্রকাশ করা হয়। এবার আসো হোমোগেমেট। নারীর সদস্যের যেসব গ্যামেট সৃষ্টি হয় তাতে শুধু এক্স ক্রোমোজোম থাকে, এ কারণে নারীকে হোমোগেমেটিক সেক্স এবং একসব গ্যামেটকে হোমোগেমেট বলা হয়। আমরা জানি যে নারীদের গ্যামেট এক্স এক্স দ্বারা প্রকাশ করা হয় এবং পুরুষের ক্ষেত্রে এক্স এবং ওয়াই। তো নারীদের যেহেতু একই রকম শুধু এক্স, এ কারণে নারীকে হোমোগেমেটিক সেক্স বলা হয়, আর এসব গ্যামেটটাকে বলবো আমরা হোমোগেমেট। আর হেটেরোগ্যামেট পুরুষ সদস্যের, এটা দেখা যায় পুরুষ সদস্য দুজনের গ্যামেট সৃষ্টি হয়, এক্স এবং ওয়াই। এক্স এবং ওয়াই থাকে, আমরা জানি ক্রোমোজোম থাকে, এ কারণে পুরুষকে হেটেরোগ্যামেটিক সেক্স বলে। এবং এসব গ্যামেটকে আমরা জানি যে এটাকে বলবো আমরা হেটেরোগ্যামেট, এখানে হোমোগ্যামেট হবে না, এটা হবে হেটেরোগ্যামেট বলে। তারপরে আসি লিঙ্গ নির্ধারণ। আমার এই ভিডিওতে আমি খুব সংক্ষিপ্ত, যেগুলো তোমাদের এমসিকিউ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষা, একাদশ এবং দ্বাদশের যে একাডেমিক পরীক্ষা আছে এবং এইচএসসি ফাইনাল পরীক্ষা, এগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এবার আসবো লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। লিঙ্গ নির্ধারণ কয়েক ধরনের পদ্ধতি আছে লিঙ্গ নির্ধারণের পদ্ধতি, যেমন এক্স 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 ওয়াই পদ্ধতি, আরেকটা আছে এক্স 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 ও পদ্ধতি। এক্স 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 ওয়াই পদ্ধতিটা কি এবং এই পদ্ধতিতে কাদের হয়, যেমন মানুষ, ড্রোসোফিলা, বিভিন্ন ধরনের পতঙ্গ, গাঁজা, তেলাকুচা প্রভৃতি উদ্ভিদে এ পদ্ধতি লিঙ্গ নির্ধারিত হয়। তাহলে এই উদাহরণগুলো আমাদের খুবই জানা দরকার এবং মনে রাখা দরকার, যে মানুষের ক্ষেত্রে এক্স 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 ওয়াই, ড্রোসোফিলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পতঙ্গ, গাঁজা, তেলাকুচা, গাঁজা তোমরা জানো এটা একটা উদ্ভিদ, তেলাকুচা এটা একটা উদ্ভিদ। এই এই উদ্ভিদগুলোতে কি হয়, এক্স 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 ওয়াই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয়। আরেকটা আছে এক্স 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 ও পদ্ধতি, ফড়িং, ছারপোকা, ডায়োস্কোরিয়া উদ্ভিদে এই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ করা হয়। তাহলে এটা মনে রাখবো, উদাহরণগুলো মনে রাখবো। এবার আসি সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। এটাকে কোনগুলাকে আমরা বলবো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। সেক্স ক্রোমোজোম দিয়ে নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যকে সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য বলে। মানুষের যেসব জিন নিয়ন্ত্রিত বংশগত রোগ সেক্স ক্রোমোজোমের মাধ্যমে বংশ পরম্পরা সঞ্চালিত হয় তাদের সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বলে। তাহলে আমি আবার একটু বলি, সেক্স ক্রোমোজোম দিয়ে নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য, যেমন এক্স এবং ওয়াই আমরা জানি এটা হলো সেক্স ক্রোমোজোম, হ্যাঁ, পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই আর নারীদের ক্ষেত্রে এক্স এক্স। সেক্স ক্রোমোজোম দিয়ে নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যকে আমরা জানি যে সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য বলে। এই মানুষের যেসব জিন নিয়ন্ত্রিত বংশগত রোগ, যেই বংশগত রোগগুলো জিন নিয়ন্ত্রিত, সেক্স ক্রোমোজোমের মাধ্যমে এক বংশ থেকে আরেক বংশ কি হয় সঞ্চারিত হয়, তাদেরকে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বলা হয়। অর্থাৎ যে রোগগুলো, বংশগত রোগগুলো এই সেক্স ক্রোমোজোমের মাধ্যমে এক বংশ থেকে আরেক বংশে সঞ্চারিত হয়, সেটাকেই বলবো আমরা সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। মানুষের এক্স জিন নিয়ন্ত্রিত এরকম কয়েকটি রোগ হলো, যেমন সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, যেমন এক্স জিন দ্বারা নিয়ন্ত্রিত যে রোগগুলো, যেমন লাল সবুজ বর্ণাঢ্যতা, তার মানে লাল কোনটা সবুজ কোনটা এটার পার্থক্য বুঝতে না পারা, এটা একটা রোগ। আরেকটা হলো হিমোফিলিয়া, আরেকটা আছে ডুসেন মাস্কুলার ডিস্ট্রফি। এই তিনটা হলো এক্স জিন নিয়ন্ত্রিত রোগ। আর মানুষের ওয়াই নিয়ন্ত্রিত একটি বৈশিষ্ট্য, ওয়াই জিন নিয়ন্ত্রিত একটা রোগ হলো কানের রোগ। ঠিক রোগ নয়, এটা একটা বৈশিষ্ট্য। ওয়াই জিন নিয়ন্ত্রিত, ওয়াই ক্রোমোজোম নিয়ন্ত্রিত একটা বৈশিষ্ট্য হলো কানের লোম। লাল সবুজ বর্ণাঢ্যতা বলতে আমরা বুঝি লাল সবুজের পার্থক্য বুঝতে না পারা, এটাকে বলা হয় লাল সবুজ বর্ণাঢ্য। আর এই বর্ণাঢ্যতার পরীক্ষা করা হয় ইশিহারা কালার টেস্টের মাধ্যমে। ইশিহারা কালার টেস্টের মাধ্যমে খুব ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করে ফেলবে। এবার একটা খুব ইম্পর্টেন্ট একটা তথ্য দেখো, এখান থেকে কিন্তু তোমাদের সিকিউ প্রশ্ন হয় একটা উদ্দীপক হিসেবে, এটা খুব জানা দরকার আমাদের। বর্ণাঢ্য পুরুষ ও স্বাভাবিক মহিলার মধ্যে বিয়ে হলে তাদের যে প্রথম জেনারেশন অর্থাৎ F1 জেনারেশনের সকল কন্যা বাহক ও সকল পুত্র স্বাভাবিক হবে। তার মানে 50-50 কন্যা বাহক হবে আর 50% পুত্র স্বাভাবিক হবে। কখন? বর্ণাঢ্য পুরুষ ও স্বাভাবিক মহিলার মধ্যে বিয়ে হলে তাদের প্রথম জেনারেশনে। কিন্তু যে প্রথম জেনারেশনের স্বাভাবিক পুরুষ ও বাহক মহিলার মধ্যে যদি বিয়ে হয়, F1 জনুর স্বাভাবিক পুরুষ এবং বাহক মহিলার মধ্যে যদি বিয়ে হয়, তাহলে কন্যাদ্বয়ের মধ্যে একজন স্বাভাবিক একজন বাহক।
কন্যাদের মধ্যে একজন স্বাভাবিক হবে, একজন বাহক হবে, আর পুত্রদের মধ্যে একজন স্বাভাবিক, অন্যজন বর্ণান্ধ হবে। আমরা একটু খেয়াল করো যে কন্যাদের ক্ষেত্রে সবাই কি হয়, বাহক হয় বা স্বাভাবিক হয়, হ্যাঁ, কিন্তু বর্ণান্ধ খুব হয় না। এটা একটা কারণ, খুব কম হয়, বর্ণান্ধ খুব কম হয় নারীদের ক্ষেত্রে। তো যুগ কখন হবে বাহকটা, যখন স্বাভাবিক পুরুষ এবং বাহক মহিলার মধ্যে বিয়ে হবে, তখন কন্যাদ্বয় যদি দুজন কন্যা হয় তাহলে একজন স্বাভাবিক হবে, আরেকজন বাহক হবে। আর দুজন পুত্র হলে একজন হবে স্বাভাবিক, অন্যজন হবে বর্ণান্ধ। এটা আমাদের মনে রাখতে হবে। এটা সিকিউ হিসাবে আসতে পারে, এটা উদ্দীপক হিসাবে। মহিলাদের তুলনায় পুরুষেরা বেশি বর্ণান্ধ হওয়ার কারণটা কি? বর্ণান্ধ জিন এক্স ক্রোমোজোমে অবস্থিত ও প্রচ্ছন্ন প্রকৃতির হয়। মহিলাদের ক্ষেত্রে কেবল হোমোজাইগাস অবস্থায় বর্ণান্ধতা প্রকাশ পায়। কিন্তু তোমরা যদি খেয়াল করো যে একটিতে বর্ণান্ধ জিন থাকলে, তোমরা এখানে দেখো এক্স সি এবং এক্স ক্যাপিটাল এবং স্মল সি দেওয়া আছে, তা প্রকাশ ঘটাতে পারে না। অর্থাৎ যখন মহিলাদের ক্ষেত্রে প্রচ্ছন্ন প্রকৃতির এক্স জিনটা যদি প্রচ্ছন্ন প্রকৃতির হয়, এক্স ক্রোমোজোমে অবস্থিত ও প্রচ্ছন্ন প্রকৃতির হয়, যে বর্ণান্ধ জিনটা যদি প্রচ্ছন্ন প্রকৃতির হয় এবং কেবল হোমোজাইগাস অবস্থায় থাকে, তখনই কিন্তু বর্ণান্ধতা প্রকাশ পায়। এটা হলো মহিলাদের ক্ষেত্রে। কিন্তু একটিতে যদি বর্ণান্ধ জিন থাকে, একটাতে থাকে, তাহলে কি হবে না, বর্ণান্ধ হবে না। আর পুরুষের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমে বর্ণান্ধ জিন থাকলেই কি হয়ে যাবে, বর্ণান্ধতা প্রকাশ পায়। তোমরা এখানে দেখো এক্স স্মল সি এবং ওয়াই, এই এক্স স্মল সি এটা হলো বর্ণান্ধ তৈরিকারী জিন, বর্ণ সৃষ্টিকারী জিন। এটা একটা থাকলেই, হ্যাঁ, এটা একটা থাকলেই কি হয়ে যাবে, পুরুষ বর্ণান্ধ হবে। আর মহিলাদের ক্ষেত্রে কি হবে, একটাতে বর্ণান্ধ জিন থাকলে তখন এটার প্রকাশ পাবে না, অর্থাৎ বর্ণান্ধ হবে না, বাহক হবে। এটা আমাদের মনে রাখতে হবে। তারপরে আসবো আমরা হিমোফিলিয়া। হিমোফিলিয়া এটা একটা বংশগত রোগ। হিমোফিলিয়া হচ্ছে বংশগতভাবে সঞ্চারণশীল এক প্রকার রক্ততঞ্জন ঘটিত ত্রুটি বা অস্বাভাবিকতা। এটা কিন্তু বংশগতভাবে সঞ্চারণশীল, বংশগত রোগ আর কি। এর ফলে কি হয় না, রক্ত তঞ্জিত হয় না, অর্থাৎ জমাট বাঁধে না, এবং রক্তক্ষরণজনিত কারণে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে, অর্থাৎ রক্ত বের হতে 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 এক সময় রক্তাল্পতা হয়ে মারা যেতে পারে, রক্ত স্বল্পতা হয়। তাহলে এক্স ক্রোমোজোমের একটি প্রচ্ছন্ন মিউটেন্ট জিনের কারণে হিমোফিলিয়া হতে পারে। মনে রাখতে হবে, এক্স ক্রোমোজোমের একটি প্রচ্ছন্ন মিউটেন্ট জিনের কারণে হিমোফিলিয়া হতে পারে। হিমোফিলিয়া দু ধরনের, একটা হলো ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ, আরেকটা হলো খ্রিস্টমাস ডিজিজ বা হিমোফিলিয়া বি। তো ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া কখন হয়, রক্ততঞ্জনের আমরা জানি 13টি ফ্যাক্টর কাজ করে। তো এই রক্ততঞ্জনের 8 নম্বর যে ফ্যাক্টর বা অ্যান্টি হিমোগ্লোবিন ফ্যাক্টর, এটা যদি উৎপন্ন না হয়, তখন যে রোগটা হয় এটাকে বলা হয় ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ। আমাদের মনে রাখতে হবে 8 নম্বর ফ্যাক্টরটি বা অ্যান্টি হিমোগ্লোবিন ফ্যাক্টর উৎপন্ন না হলে এই রোগটা হয়। আর ক্রিসমাস ডিজিজ বা হিমোফিলিয়া বি, এটা হলো রক্ততঞ্জনের 9 নম্বর যে ফ্যাক্টর আছে বা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর উৎপন্ন না হয়। 9 নম্বর ফ্যাক্টর আমরা বলি প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর। এটা যদি উৎপন্ন না হয় তাহলে ক্রিসমাস ডিজিজ বা হিমোফিলিয়া বি হয়ে থাকে। এবার আরেকটি একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, হিমোফিলিক পুরুষের সাথে স্বাভাবিক মহিলার বিয়ে হলে কি হবে। হিমোফিলিক পুরুষের সাথে স্বাভাবিক মহিলার বিয়ে হলে কেবল কন্যারা তা বহন করে এবং কন্যার মাধ্যমে পরবর্তীতে তার পুত্রের মাধ্যমে সঞ্চালিত হয়। তার মানে কন্যারা তা বহন করবে, আর এই কন্যার মাধ্যমে পরবর্তীতে তার পুত্রের মধ্যে সঞ্চালিত হয়। একজন স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া বাহক মহিলার সাথে স্বাভাবিক পুরুষের বিয়ে হলে কি হবে, সকল কন্যা সন্তান স্বাভাবিক হবে, কিন্তু পুত্রদের সন্তানদের মধ্যে 50% হিমোফিলিক হওয়ার সম্ভাবনা থাকে। মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে আমাদের, যে একজন স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া বাহক মহিলার সাথে স্বাভাবিক পুরুষের বিয়ে হলে, অর্থাৎ বাহক মহিলা আর স্বাভাবিক পুরুষের বিয়ে হলে সকল কন্যা সন্তান স্বাভাবিক হবে, আর পুত্রদের অর্ধেক হবে হিমোফিলিক আর অর্ধেক হবে কি স্বাভাবিক। তারপর আরেকটা রোগের কথা বলছিলাম যে বংশগতি ডুসেন মাস্কুলার ডিস্ট্রফি বা ডিএমডি। এটা একটা জিন গঠিত রোগ, ছেলে শিশুদের হয়। এর ফলে হাত পা দেহকাণ্ড হৃৎপিণ্ড স্বাভাবিক কাজকর্মের সক্ষমতা কমিয়ে দেয়। অর্থাৎ এই রোগটা হইলে ডোসেনি মাস্কুলার ডিস্ট্রফির কারণে যে ছেলেদের ছোট ছোট হাত পা দেহকাণ্ড হৃৎপিণ্ড স্বাভাবিক কাজকর্মের সক্ষমতা কমে যায়। এ রোগের লক্ষণ দ্রুত পেশি ক্ষয় হয়, দুর্বলতা হয়, পেশি অকার্যকর হয়ে যায়, হ্যাঁ, তখন এবং অস্থিসন্ধির কুঞ্চন হয়, কপালের উপর টাক হয়।
এই রোগগুলি ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফির কারণে হয়ে থাকে। তাহলে আমি এখানে যে তথ্যগুলো দেখিয়েছি এগুলোই যদি তোমরা একটু মনোযোগ সহকারে পড়ো, আশা করি এখন থেকে যে কোনো পরীক্ষার নৈর্ব্যক্তিক অর্থাৎ এমসিকিউ প্রশ্নে তোমাদের আর কোনো প্রবলেম হবে না আশা করি, এবং এখান থেকে তোমরা কমন পাবা। আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। এর আগে যে 1 নম্বর ভিডিওটা দিয়েছিলাম সেটাও দেখবা। এরপরে আরেকটু অংশ রয়েছে এই চ্যাপ্টারের, অর্থাৎ আমি তৃতীয় ভিডিওটা, এই চ্যাপ্টারের তৃতীয় ভিডিওটা অর্থাৎ শেষ ভিডিওটা আমি দেবো, ওইটাও দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ধন্যবাদ।